হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আই হোপ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন সকালবেলা উঠে পড়ছি 7টার দিকে। ইমানি 7:30টায় ও প্রস্তুতি ব্যাচের পরীক্ষা দেওয়ার জন্য চলে গেল। আর তারপরে আমি আর ব্যায়াম করার আজকে সময় পাই নাই। ইলমাকে ডেকে তুললাম ঘুম থেকে। ইলমা ফ্রেশ হলো, নাস্তা বানিয়ে দিলাম। ইলমা বলতেছিল পরোটা খাবে। ইদানিং ইলমা পরোটাটা খুব পছন্দ করতেছে। আগে কিন্তু পরোটা খাইতে চাইতো না। তো ইলমাকে পরোটা বানিয়ে দিলাম। আর যদিও আজকে কোনো ফ্রিজে তরকারি ছিল না, ইলমাকে বললাম ডিম ভেজে দেয়। ও ডিম নাকি খাবে না, ওর নাকি ডিমের গন্ধটা বাজে লাগতেছে ইদানিং। তো পরোটা ভেজে দিলাম। ইলমা পরোটা চিনি দিয়ে খেয়ে তারপরে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। যে দেখতে পাচ্ছেন ইলমা আগে আগে যাচ্ছে, আমি ইলমার পিছে পিছে যাচ্ছি। যদিও ইলমার সাথে স্কুল যাব না এখন। ইলমাকে প্রথম প্রথম আমার দুই এক মাস কষ্ট হয়েছে। এখন ইলমা একাই স্কুলে যায়। ওই যে তারপরে ইলমাকে অটোতে উঠাই দিতে হয়। তো স্কুলে যাওয়ার জন্য ইলমাকে অটোতে উঠে দিলাম। অটো রিজার্ভ করে দিয়ে তারপরে এই যে আমি আসতে ধরছিলাম। তো আমার এক পরিচিত আপা আর কি, মানে ইলমার আব্বুর আর কি পরিচিত, ওনার ওষুধের ফার্মেসি আছে। তো আপা ও ফার্মেসিতে যাচ্ছিল। যেহেতু এখন সকালবেলা 9টা, তো আপা দেখা হলো, সালাম দিল, দিয়ে বলছে আসেন তো একটু পল্লীশ্রীতে যাই। পল্লীশ্রী একটা সংস্থা। তো পল্লীশ্রীতে আসলো। ওনার মামাতো বোন নাকি হাজি ধানেসে 6 তারিখে 6 মে হাজি ধানেসে পরীক্ষা দেওয়ার জন্য আসবে হাজি ধানেস ভার্সিটিতে। তো সেখানে পল্লীশ্রীতে হোটেলের রুম ঠিক করার জন্য, সিঙ্গেল রুম ঠিক করার জন্য ঢুকলো। তো আমি ওনার সাথে ঢুকলাম। ঢুকে রিসিপশানে একটু কথা বলে তারপরে এই যে চলে আসলাম বাসায়। এই যে মেলা থেকে আমি কি গতকালকে বৈশাখী মেলায় গিয়েছিলাম, মেলা থেকে আমি কি কিনেছি সেগুলো তো আপনাদের ভিডিওতে শেয়ার করি নাই। তো মেলাতে গিয়েছিলাম, আমার বাজেট ছিল না, ইলমাকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। তো মেলা বসছে, আমি তো আর জানতাম না। তো আমার ওই রকম আমি টাকা নিয়েও গিয়েছিলাম না। মানে 1000-1200 টাকা আমার মলারে ছিল আর কি, পার্সে ছিল। সেই টাকা দিয়ে হালকা পাতলার মধ্যে কিছু সংসারের সামগ্রী কিনেছি। তো দেখতে পাচ্ছেন এই যে কিছু কিছু জিনিস, এগুলো নিত্যজনের প্রয়োজনীয় জিনিস লাগে। এইটা কিন্তু আমার বাসা মানে গ্রামের বাড়ির জন্য কিনেছি। আমার গ্রামের বাড়ির না সিঙের টেপের মধ্যে না সিঙের কলটা আর কি, পানি ছাড়লে আর কি সরায় যায়। সেজন্য এটা আমার গ্রামের বাড়ির জন্য কিনেছি। কোরবানিতে যদি বাড়ি যাওয়া হয় সেই জন্য নিয়ে নিলাম। আর এগুলো খুঁজি সবখানে পাওয়া যায় না, তো আজকে মেলার মধ্যে পাইলাম, নিয়ে নিলাম। 20 টাকা নিল। আর এই যে কাঠের যে চামচটা, এটা ননস্টিকে ব্যবহার করার জন্য, এটাও নিয়েছে 20 টাকা। আর এই যে প্লাস্টিকের ঝুড়িটা, এগুলো 10 টাকা করে, মানে মানে পাইকারি রেটে 10 টাকা 10 টাকা করে চিল্লাচ্ছিল মেলার মধ্যে। তো সেগুলো নিলাম। আর এই বাবল গামটা ইলমা নিয়েছে। এগুলো সাধারণত 60 টাকা করে নেয়, 60 টাকা 50 টাকা করে বাবল গামগুলো। তো ইলমা মেলার মধ্যে 20 টাকাতে পাইলাম আর ইলমাকে কিনে দিলাম। তো এই যে এগুলো 50 টাকা করে দুইটা নিয়েছি 100 টাকা দিয়ে। ওই যে বললাম আমার বাজেট ছিল না, তারপরেও যেহেতু মেলাতে গিয়েছিলাম, বৈশাখ উপলক্ষে ঘুরতে গিয়েছিলাম। তো মেলা হচ্ছিলো, মেলায় ঢুকলাম। ঢুকে এই যেগুলো কিনলাম, এই দুইটা 150 টাকা করে 100 টাকা নিয়েছে। পরবর্তীতে প্রিপারেশান নিয়ে যেয়ে আরও দুই একটা কিনে নিয়ে আসবো। টেবিলের মধ্যে, ডাইনিং টেবিলে গরম খাবারের বাটি রাখলে, গরম খাবারের বাটি এই যে টেবিল ক্লথগুলো বসায় রাখলে খুব ভালো হয়। সেজন্য নিলাম। দুইটা 100 টাকা দিয়ে নিয়েছি। আর এই যে ইলমার জন্য এই যে ব্যানগুলো 10 টাকা করে পিস, এই ছোটো ছোটো ব্যানগুলো 10 টাকা করে পিস। 3টা ব্যান এই জন্য নিয়েছি 30 টাকা দিয়ে। এই যে এই ব্যানগুলা মানে 10 টাকা, এগুলো 10 টাকা করে। এগুলাও নিয়েছি 3টা 30 টাকা। ইলমা ছোটো তো, ওর চুলে লাগার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটাই 20 টাকা করে পিস। মানে ডাকতেছিল মেলার মধ্যে 20 টাকা 20 টাকা করে। তো এগুলো নিয়েছি আমি 20 টাকা করে পিস এক একটায়। তো এগুলো কিন্তু চা খাওয়ার সময় একটা চায়ের কাপ বা দুইটা বিস্কিট দিয়ে কিন্তু বসায় কাউকে দিলে বা নিজে ঘরে যদি খাইতে ভালোই লাগে। আলাদা করে কাপ পিরিচার প্রয়োজন হয় না। পাশে আর কি চায়ের কাপ আর বিস্কিট দিলে হয়ে যায়, একটার মধ্যে সব কিছু সুন্দর লাগে। তো আমি এগুলো মেলার মধ্যে এর আগেও আমি বাণিজ্য মেলায় বড় মাঠে গিয়েছিলাম, কিনতে চাইছিলাম, পরে আর কিনি নাই। পরে আর কি হঠাৎ করে মনে পড়লো যে এগুলো তো এরকম করে ভালোই হয়। চায়ের কাপ একটা পাশে বসাই দিয়ে দুইটা বিস্কিট দিলে কিন্তু ভালো হয়। যেহেতু বাসায় আমার টিচার আসে ইলমাকে পড়ার জন্য, তো এগুলো কিন্তু কাজেই লাগবে। এগুলোর মধ্যে কিন্তু বিস্কিট টিস্কিট কিন্তু টিচারকে দেওয়া যায় বা রাফিউজের জন্য। এগুলো হালকা পাতলা সীমিত দামের মধ্যে কিন্তু কাজেই লাগে। এইটা কিন্তু 20 টাকা হলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খারাপ না, ভালো আর কি।
ভালোই আর কি ব্যবহারের জন্যে। তো এগুলো আমি কিনেছি, এখানে আমি 300-400 টাকার প্রায় সামগ্রী কিনেছি মেলা থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি মেলা থেকে কী কিনলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেলাতে অ্যাকুলিয়াম দেখালো মাছরা, মানে শোপিসগুলা, আমার এগুলো কেনার খুবই শখ। তো 400-450 টাকা করে চাচ্ছিল, তা আমার অত বাজেট ছিল না, সেই জন্য কিনলাম না। ইমানিকে বললাম পরবর্তীতে যদি যাওয়া হয়, মেলা যদি 1 সপ্তাহের জন্য আছেই বৈশাখী মেলা, পরবর্তীতে না হয় কিনবো প্রিপারেশান নিয়ে যেয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে বাড়িওয়ালা ভাইরা এখন প্রায় 11টা 11:30টার মতো বেজে গেছে। বাড়িওয়ালা ভাইরা দেখেন সজনা ডাঁটা দিয়েছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। 11:30 বেজে গেছে, সরি 11টা বাজছে। সারিয়ান আজকেও আর কি ওনাদের বাড়িওয়ালা ভাইদের 20-25টা সজনা গাছ বাড়ির আশেপাশে অনেকগুলো সজনা গাছ লাগিয়েছে। তো সেগুলোতে সজনা এবার সেরকম ভালো হয় নাই, ধরে নাই। তো যা ধরছে সেগুলাই আর কি ভাইয়ারা এই যে দেখতে পাচ্ছেন আমাকে এর আগেও 2বার দিয়েছিল, মানে 2 ব্যাগের মতো করে করে দিয়েছিল, 3-4 কেজি হবে। তাই এবারও আজকেও দিয়েছে যে 3 কেজির মতো তো হবেই, 3-4 কেজি। সজনার তো এমনিতেও অল্প কাটাতে ওজন অনেক হয়, তো এখানেও মানে 3 কেজির মতো হবে সজনা আজকে দিয়েছে। দিয়ে বলতেছিল শাহরিয়ান যে আন্টি নেন, আমাদের সব সজনার গাছের ডাল কেটে দিয়েছি, যেগুলো ছিল সব পেরে নিয়েছি, শেষা সজনা নেন আজকে। তো শাহরিয়ান দরজায় লক করে সজনাগুলো দিল। তো ভাবলাম যে এমনিও চিন্তা করছিলাম যে কী রাঁধবো, তো ভাবলাম যে সজনা দিয়ে গেলো। এই যে দেশি গুঁড়ি আলুটা আছে এটা সিদ্ধ করব কইরে সজনা দিয়ে রান্না করব। তো কিছু সব সজনা তো আর একদিনে 3-4 কেজি সজনা খেতে পারবো না, মানে বেশিটা সজনাগুলো পুক্ত হয়ে গেছে, মানে বিচি ধরে গেছে। বাড়িওয়ালা ভাইদের এত সজনা গাছ কয়টা খাবে, বিচি ধরে গেছে, পাড়তে পাড়তে বিচি ধরে গেছে। তো সজনা দিল, সজনাগুলো অনেক মোটা হয়ে গেছে, বিচি বিচি হয়েছে। আর সজনা কিন্তু বিচি বিচি বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, পুক্ত হয়ে গেলে। তো দেখি ছিলতে গেলে ফেটে যায়, তো দেখি কতখানি নেওয়া যায়। তো অর্ধেকটা যেগুলো চিকন চিকন সেগুলো ভালোগুলো বেছে বেছে ফ্রিজে রাখবো, আর যেগুলো নষ্ট তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আজকে রান্না করব আলু দিয়ে, আলু সিদ্ধ করে। তো আলুটা সেই জন্য দেশি গুঁড়ি আলুটা সিদ্ধ দিয়ে দিয়ে দিলাম ম্যাজিক চুলাতে। আর এই যে দেখতে পাচ্ছেন সজনাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আজকেও শাহরিয়ান বাড়িওয়ালা ভাইদের গাছ থেকে আতা ফল পাড়ছে, সেটাই আর কি আজকেও একটা আমার 2 মেয়েকে খাওয়ার জন্য দিয়েছে। তো সজনাগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে ঠুমা ঠুমা করে কাটলাম, কিছুটা রাখবো কিছুটা ফ্রিজে রাখবো। সজনাগুলো বড় তো ফ্রিজটা আমার ছোটো, অতগুলো তো আর একসাথে ফ্রিজে ধরবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি তো সারা বছরে আপনাদের বলি সারা বছরে কাঁচামরিচের তরকারি খাই, শুধু মাংস বাদে। তো কাঁচামরিচ আমি সিদ্ধ করে, যখন মরিচের দাম 20 টাকা কেজি যায় তখন কিন্তু আমি কাঁচামরিচ কিনি, 4-5 কেজি করে কাঁচামরিচ কিনে সিদ্ধ করে ব্লেন্ড করে সংরক্ষণ করে ফ্রিজে রেখে সারা বছরে ফ্রোজেন করে কাঁচামরিচের তরকারি খাই। তো সেটাই আর কি করি। তো আজকে মশলার বক্সে কাঁচামরিচ বাটা ছিল না, তো কাঁচামরিচের ফ্রোজেন করা কাঁচামরিচ বাটা বের করলাম, কাঁচামরিচের পেস্ট বের করে রাখলাম, যে বরফ একটু ছাড়লে মানে সবসময় যে ইউজ করি মশলা বক্স সেটার মধ্যে ঢেলে নিব। তো সেই জন্য আর কি সেটা ওরা চুলার পাশে বের করে রেখে দিলাম ফ্রিজ থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আলুটা সিদ্ধ হয়েছে, ইমানি কিন্তু আমাকে আলুটা ছিলে দিয়েছে, আলুটা ছিলিয়ে দিয়েছে। এখন কিন্তু আমি আলুটা আমি বেশি ভাঙবো না, মাঝখান দিয়ে আধা ভাঙা করব সিদ্ধ করা আলুটা। ছোটো আলু তো কষাইতে গলে যাবে, একবারে ডালের মতো হয়ে যাবে, সেই জন্য আলুটা সিদ্ধ করে মাঝখান দিয়ে একটু আধা ভাঙা করে নিয়েছে, যে দেখতে পাচ্ছেন। এখন আমি প্রথমে সজনা ডাঁটাটা কষিয়ে তারপরে আর সিদ্ধ করা আলুগুলো দেবো। আর এই যে আলুগুলো মাঝখান দিয়ে একটু ভাঙা দিচ্ছিলাম, বেশি ভাঙবো না আর কি। আগে আর কি কিছুদিন আগে এইভাবে আলু দিয়ে সজনা ডাঁটা রান্না করছিলাম, মানে দেশি আলু দিয়ে সিদ্ধ করে সজনা ডাঁটা দিয়ে রান্না করছিলাম, আমার 2 মেয়ে খুবই পছন্দ করছে। তো সেই জন্য আর কি আজকে ভাবলাম ওভাবে রান্না করি। ছোটো আলুগুলো আর কি দেশি ছোটো আলুগুলো সিদ্ধ করে ছিলে নিলাম, মাঝখান দিয়ে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি, একেবারে ফিনিশিং করে নেই আলুগুলা নিয়ে। তারপরে সজনা ডাঁটাটা পেঁয়াজ দিলাম, প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, 1 চিমটি জিরা দিলাম, 2টা তেজপাতা দিয়ে আমি সজনা ডাঁটাটা লাল লাল করে ভেজে সজনা ডাঁটাটা দিলাম। তারপরে কাঁচামরিচ বাটা দিচ্ছে, আর এই যে রসুন বাটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি সজনা ডাঁটা কষাই নিব, দেখতে পাচ্ছেন। আর মশলার বক্সে মশলা শেষ হয়ে গেছে, সেই জন্য ফ্রোজেন করে যে মশলাগুলো রাখছি, পেঁয়াজ, কাঁচামরিচের পেস্ট, রসুনের পেস্ট, সেগুলো বের করে নিয়েছি। একটু বরফ ছাড়লে মশলা বক্সে সবগুলো ঢেলে ঢেলে নিব আমি পরিমাণ মতো। তো এই যে আমি এখন সজনা ডাঁটাটা কষাই নিচ্ছি। আর সজনাটা আমার ছিলতে আজকে অনেকটা সময় লাগছে, এই জন্যেই সজনাগুলো ওই যে বললাম পুক্ত হয়ে গেছে, বিচি ধরে গেছে।
তো অনেকগুলো নষ্ট হয়েছে ছিলার সময়, ফেটে ফেটে যাচ্ছিল, দুই মানে মাঝখান দিয়ে ফেটে ফেটে যাচ্ছিল আর কি, ভেঙে ভেঙে যাচ্ছিল, ছিলা যাচ্ছিল না। তো যতখানি পারছি নিচে, বাকিটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ফালাই দিছে। আর চিকন চিকন কিছু রাখছি ফ্রিজে সংরক্ষণ করে, অন্য আরেকদিন খাওয়া যাবে কিছু না কিছু দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু এই যে ছোটো আলু, তো মাঝখান দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। সিদ্ধ করে ইমানি কিন্তু সিদ্ধ করেছিলাম, ইমানি ছিলে দিয়েছে আলুগুলা। আর ছোটো আলু খাইতে মজা, কিন্তু কাটতে সময় লাগে অনেকটা, ছিলতে বা কাটতে। তো ইমানির সাহায্য নিলাম, ও ছিলে দিল সিদ্ধ করা আলুটা। তো আমি হালকা করে মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, আর সজনা ডাঁটাটা কষাচ্ছিলাম। তো সজনা ডাঁটা কিন্তু আমি 5-6 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, আর কষা যাচ্ছে না, মানে সজনাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, অনেক মোটা, তো এই যে ভেঙে ভেঙে যাচ্ছে, খুলে যাচ্ছে সজনাগুলো। তো এখন আমি আলুটা দিয়ে দিলাম, সিদ্ধ করা আলুটা দিয়ে সজনাগুলো কষিয়ে নিচ্ছে। আলুয়ে সজনা ডাঁটায় আবারও ভালো করে 4-5 মিনিট ধরে কষিয়ে নিব। নিয়ে তারপরে এই যে আমি সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, সিদ্ধর জন্য পানি দিলাম। আর দেখেন কত সুন্দর কালারটা হয়েছে আর কি, কাঁচামরিচের তরকারি। তারপরে এই যে সিদ্ধর জন্য পানি দিয়েছি, সিদ্ধ প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে আসতেছিল। তো আমি একটা টমেটো ফালটি করে কেটে দিলাম, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে এখন ভাজা জিরার গুঁড়া দিব। এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে আর কি আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ফ্রিজে, সেটা বের করলাম। পেঁয়াজের বেরেস্তাটা উপরে ফ্লেভারের জন্য ছিটাই দিব, দিয়ে তারপরে আর কি আমি সজনা ডাঁটাটা নামিয়ে নিব চুলা থেকে। তো সেটাই আর কি আমার ভালো লাগাগুলো, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এই যে এখন পেঁয়াজের বেরেস্তাটা, আর এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি ঈদে আর কি ঈদের সময় আর কি করেছিলাম, যে বিরিয়ানি রান্না করেছিলাম, তখন বেশি করে রাখছিলাম ফ্রিজে। তো সেটা আর কি ফ্রিজ থেকে বের করে সজনা ডাঁটার উপর দিয়ে দিলাম, দিয়ে সজনা ডাঁটার তরকারিটা নামিয়ে নিলাম। অফ ক্যামেরাতে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এখন আমি এই যে দেখতে পাচ্তেছেন আদা বাটা ছিল না একটুখানি, তো ভাবলাম যে ব্লেন্ডার করব, অল্প একটু আদায় বেটে নিলাম। আর মানে আদা ছেলার সময় পেলাম না, অল্প একটু বেটে নিয়ে নিলাম। তো আদাটা পাটার মধ্যে বেটে নিলাম, অল্প একটু আদা, আর ব্লেন্ডার করলাম না, পাটার মধ্যে বেটে নিলাম। নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফ্রোজেন করা যে কাঁচামরিচের পেস্ট রেখে দিয়েছিলাম, সেইটা এখন এই যে আমি 1 চায়ের চামচ দিয়ে 1 চা চামচ করে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। মানে আমার তরকারি রান্না করলে যতখানি লাগে ওইভাবে পরিমাণ মতো করে করে আমি নিচ্ছি 1 সপ্তাহের জন্য। মানে বরফ এভাবে মশলাগুলো রাখলে হয় কি, বরফ ধরলেও আর কি রান্নার সময় তাড়াহুড়া বাজলেও সমস্যা নেই, একটা করে টোপলা, এই যে একটা করে আর কি দলা নিয়ে নিয়ে তরকারির মধ্যে দেওয়া যাবে। তো সেই জন্য আমি 1 চা চামচ পরিমাণ মতো করে করে আমি মশলার বক্সে নিলাম, বাকিটা আমি ঢাকনা দিয়ে আবারও ফ্রিজে ফ্রোজেন করব। তাই এই যে এটা আমার 1 সপ্তাহ হয়ে যাবে। রসুনের পেস্ট, মরিচের পেস্ট, কাঁচা মরিচের পেস্ট, তো সেটা আর কি আমি যেটা প্রতিদিনে ব্যবহার করি সেই মশলার বক্সে নিলাম, আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন, আর ফ্রিজটা আমার ছোট, ফ্রিজ একটা কিনবো করে আর হচ্ছে না। ইলমার বাবা বলছে আগে ফ্রিজ নেওয়ার দরকার নেই।